আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কোনটি? অনেকে ভাবেন হয়তো আওয়ামী লীগ, বিএনপি, জাসদ কিংবা জাতীয় পার্টি, কিন্তু আসলে সবচেয়ে পুরনো দল হলো জামাতে ইসলামী। এ দলটি শুধু পুরনোই না, বাংলাদেশ ও পূর্ব পাকিস্তান মিলে মোট 4 বার নিষিদ্ধ হয়েছে দলটি। প্রথমবার 1958 সালে, তারপর 1964 সালে, স্বাধীনতার পর 1972 সালে, আর সর্বশেষ 2024 সালে 1 আগস্ট বাংলাদেশ সরকার দলটিকে আবারও নিষিদ্ধ ঘোষণা করে। তাই আজকে ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ জামাতে ইসলামের প্রতিষ্ঠা ও ইতিহাস, 1971 সালে মহান মুক্তিযুদ্ধ জামাতে ইসলামের অবস্থান, স্বাধীনতার পর জামাতে ইসলামী পুনর্গঠন ও রাজনৈতিক পথ চলা, আর বর্তমানে জামাতে ইসলামের প্রেক্ষাপট ও চিন্তাভাবনা। সাইদ আবুল আলা মওদুদী 1941 সালের 26 আগস্ট ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের লাহোর শহরের ইসলামিয়া পার্কে জামাতে ইসলামী হিন্দ নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বলা প্রয়োজন, সাইদ আবুল আলা মওদুদী পাকিস্তান রাষ্ট্র গঠনের বিরোধিতা করেছিলেন। 1946 সালের ব্রিটিশ ভারতের সাধারণ নির্বাচনে জামাতে ইসলাম হিন্দ মুসলিম লীগকে সমর্থন দেয়নি, কারণ মওদুদীর মতে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গড়ে তোলার কোনো অর্থ হয় না যদি সেই রাষ্ট্র পরিপূর্ণ ইসলামী ও আদর্শ ও শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থায় পরিচালিত না হয়। তিনি বিশ্বাস করতেন শুধু মুসলমানদের নিয়ে রাষ্ট্র গঠন করলে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়, বরং রাষ্ট্র পরিচালনার ভিত্তি হতে হবে কোরআন সুন্নাহ অনুসারে। তা না হলে নতুন রাষ্ট্র পশ্চিমা তথা ইউরোপীয় সাংস্কৃতিক প্রভাবে পরিচালিত হবে। মওদুদী আরও বলেছিলেন, একসময় সমগ্র ভারতবর্ষ মুসলিম শাসনের অধীনে ছিল এবং ভবিষ্যতে মুসলমানদের আবারও পুরো উপমহাদেশ প্রভাব বিস্তার সুযোগ আসতে পারে। দেশভাগ সেই সম্ভাবনাকে হরব করে। তবে সব বিরোধিতা সত্ত্বেও ভারত ভাগ হয়ে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়। বিভক্তির পর মওদুদী পাকিস্তানে চলে যান এবং সেখান থেকে জামায়াতে ইসলামী পাকিস্তানের নেতৃত্ব দেন। পরবর্তীতে পূর্ব পাকিস্তানের জামায়াতের শাখা প্রতিষ্ঠিত হয়, যাই ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভিত্তি। পাকিস্তান সৃষ্টির পর জামায়াতে ইসলামী 2 ভাগে বিভক্ত হয়ে যায়, একটি ভারতে এবং অপরটি পাকিস্তানে। তৎকালীন পূর্ব পাকিস্তানে গঠিত জামায়াতই ছিল পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 1953 সালে পশ্চিম পাকিস্তানের লাহোরে ঘটে এক ভয়াবহ দাঙ্গা, যা ইতিহাসে লাহোর দাঙ্গা নামে পরিচিত। এর পেছনে ছিল কাদিয়ানি তথা আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে ধর্মীয় বিরোধ। এই সম্প্রদায় বিশ্বাস করত মির্জা গোলাম আহমেদ ছিলেন এক প্রকার নবী স্বরূপ, যা মূলধারার মুসলিমরা মানে নাই। জামায়াতে ইসলামী আমির সাইদ আবুল আলা মওদুদী এ বিশ্বাসকে কুফরি হিসেবে ঘোষণা দেন এবং এ বিষয়ে তিনি একটি প্রভাবশালী বই লেখেন। বইটির নাম হলো কাদিয়ানি মাসলা। জামায়াতে ইসলামী ও তাহরিক এ হাতমে নবুয়ত সহ ইসলামী দলগুলো দাবি তুলে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করতে হবে এবং তাদের রাষ্ট্রীয় পদ থেকে অবসরণ করতে হবে। এ দাবিকে কেন্দ্র করে লাহোরে দাঙ্গা ছড়িয়ে পড়ে, যাতে প্রায় 2000 মানুষ নিহত হয়। সে সময় পাকিস্তানে কাদিয়ানির সংখ্যা ছিল আনুমানিক 5 লাখ। এই ঘটনার পর মওদুদীকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়, যেটি আন্তর্জাতিক চাপের মুখে পরে বাতিল করা হয়। 1962 সালে প্রেসিডেন্ট আইয়ুব খান মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ জারি করেন, যা জামায়াতে ইসলামের দৃষ্টিতে ইসলাম বিরোধী ছিল। মওদুদী এই আইনকে স্পষ্টভাবে ইসলাম শরীয়তের পরিপন্থী বলে ঘোষণা দেন এবং দলটি এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলে। এর প্রেক্ষিতে 1964 সালে 4 জানুয়ারি জামায়াতে ইসলামের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ সময় মওদুদী সহ প্রায় 60 জন নেতাকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে পূর্ব পাকিস্তানের 13 জন নেতাও ছিলেন। অধ্যাপক গোলাম আজম তাদের অন্যতম। উল্লেখ্য, গোলাম আজম ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন এবং সে সময় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তিনি 1954 সালে 22 এপ্রিল জামায়াতে ইসলামে যোগ দেন। পরে একই বছর অক্টোবর মাসে এই দলটিকে নিষেধাজ্ঞার প্রত্যাহার করা হয়। জামায়াতে ইসলামের সামরিক শাসন বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখে। 1965 সালে দলটি সর্বদলীয় গণতান্ত্রিক জোটে অংশগ্রহণ করেন। পরবর্তীতে জামায়াতে ইসলাম আওয়ামী লীগের 6 দফা এবং মাওলানা ভাসানীর ঘোষিত 11 দফার তীব্র বিরোধিতা করে। 1970 সালের নির্বাচনে দলটি পশ্চিম পাকিস্তানের 4টি জাতীয় পরিষদ আসন লাভ করে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামী একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসে, যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয়। পাকিস্তান রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার পক্ষে এ দলের অবস্থান ছিল সুস্পষ্ট, যা তাদের রাজনৈতিক আদর্শ ও কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। জামাতে ইসলামের তৎকালীন আমির গোলাম আজম সহ দলটির কেন্দ্রীয় নেতারা পূর্ব পাকিস্তানের স্বাধীনতার বিরোধিতা করেন। তারা বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনকে ভারতীয় ষড়যন্ত্র, বিচ্ছিন্নতাবাদ এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিহিত করেন। গোলাম আজম 25 মার্চের গণহত্যায় কিছুদিন পরেই ঢাকার বেতার কেন্দ্র থেকে এক ভাষণে ভারত বিরোধী বক্তব্য দেন, যেখানে তিনি পূর্ব পাকিস্তানের মুসলমানদের পাকিস্তানের পক্ষে থাকার আহ্বান জানান। 1971 সালের এপ্রিলে গোলাম আজমের নেতৃত্বে ঢাকায় গঠিত শান্তি কমিটি। এই কমিটির কাজ ছিল পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করা এবং মুক্তিযুদ্ধ বিরোধীদের সমন্বয় সাধন করা। জামায়াতে ইসলামী এই কমিটির গুরুত্বপূর্ণ অংশীদার ছিল।
শান্তি কমিটির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে রাজাকার আলবদর আল চামচ নামক আধা সামরিক বাহিনী গঠিত হয়, যারা সরাসরি মুক্তিযোদ্ধা ও নিরীহ বাঙালির উপর বর্বরতা চালায়। বিশেষ করে আলবদর বাহিনী ছিল মূলত জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ এর নেতাকর্মীদের নিয়ে গঠিত। এই বাহিনী মুক্তিযুদ্ধের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বহু বুদ্ধিজীবীকে পরিকল্পিতভাবে হত্যা করে। এই পরিকল্পিত হত্যাকাণ্ডে আজও বাংলা জাতির হৃদয়ে গভীর ক্ষত হয়ে রয়েছে। যদিও জামাত তাদের কর্মকাণ্ডকে ইসলামের স্বার্থে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বলে ব্যাখ্যা করে থাকে, তবে বাস্তবতা হলো তাদের সেই অবস্থান ছিল দেশের স্বাধীনতার বিরুদ্ধে ও মানব বিরোধী কার্যকলাপে সম্পৃক্ত। তারা সরাসরি বা পরোক্ষভাবে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করে এবং গণহত্যা, দর্শন, লুটপাট ও বুদ্ধিজীবী হত্যার মতো অপরাধে জড়িত ছিল। জামাতে ইসলামের 1971 সালে ভূমিকা ছিল একটি দুঃখজনক অধ্যায়। ধর্মীয় আদর্শিক অবস্থানকে অজুহাত হিসেবে ব্যবহার করে তারা পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় এবং সেই সঙ্গে মানব বিরোধী অপরাধে অংশগ্রহণ করে। আজও বাংলাদেশের ইতিহাসে এই দলটির ভূমিকা গণমানুষের স্মৃতিতে দগদগে গা হয়ে রয়ে গেছে। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সদ্য স্বাধীন বাংলাদেশের সরকার জামাতে ইসলামের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। একই সময় যুদ্ধকালীন জামায়াত নেতা অধ্যাপক গোলাম আজম পাকিস্তানে অবস্থান করেছিলেন। যুদ্ধের শেষ দিকে তিনি আর দেশে ফিরতে পারেননি, কারণ ভারত তখন পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। ফলে ভারতের আকাশপথ পাকিস্তানের বিমান চলাচল বন্ধ হয়ে যায় এবং ঢাকা বিমানবন্দর আক্রমণ হয়। 1973 সালে বঙ্গবন্ধু সরকার যুদ্ধাপরাধী জড়িত থাকার অভিযোগে গোলাম আজম সহ 39 জন ব্যক্তির বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে। গোলাম আজম 1972 সালে যুক্তরাজ্যের লন্ডনে গিয়ে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করেন। তার মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্বীকৃতিকে বাধাগ্রস্ত করে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধারের প্রচেষ্টা চালানো। 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং পরবর্তী সামরিক অভ্যুত্থানের ধারাবাহিকতায় 1977 সালে মেজর জেনারেল জিয়াউর রহমানের রাষ্ট্র ক্ষমতায় আসেন। তিনি জামায়াতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন এবং দলটির নেতাকর্মীদের দেশে ফিরে আসার অনুমতি দেন। 1978 সালে গোলাম আজম তুর্কি পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসেন এবং প্রায় 12 বছর নাগরিকত্বহীন অবস্থায় বাংলাদেশে বসবাস করেন। 1979 সালে মে মাসে আব্বাস আলী খানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলাম নামে দলটি পুনর্গঠিত হয়। 1981 সালে গোলাম আজম আনুষ্ঠানিকভাবে দলের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 1994 সালে হাইকোর্টের এক রায়ের মাধ্যমে তার নাগরিকত্ব পুনর্বহাল হয়। 1980-এর দশকে দলটি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেয় এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন বিরোধী দলের সঙ্গে যৌথভাবে আন্দোলন করে। 1990-এর দশকে দলটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবিতে সক্রিয় হয়। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে যেখানে দলটি 18টি আসন লাভ করেছিল। 2001 সালে বিএনপি, ইসলামী ঐক্যজোট ও জাতীয় পার্টির সঙ্গে মিলে 4 দলীয় জোট গঠন করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে জয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের জামায়াতে 2 জন সদস্য মন্ত্রিত্ব পান। 2008 সালে নির্বাচনে দলটি ব্যাপকভাবে ভরাডুবির শিকার হয়। 300 আসনের মধ্যে মাত্র 5টা আসন পায়। 2010 সালে আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। 1971 সালে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করে। 2012 সাল নাগাদ জামায়াতের বর্তমান ও সাবেক নেতা সহ 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। 2013 সালে জুলাই পর্যন্ত অন্তত 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 1 জনকে যাবজ্জীবন প্রদান করা হয়। সাবেক আমির গোলাম আজমকে 90 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এসব রায়ের প্রতিবাদে জামায়াতের দেশের বিভিন্ন স্থানে সহিংস বিক্ষোভ করে, যাতে বহু মানুষ নিহত হয়। 2024 সালের 1 আগস্ট শেখ হাসিনা সরকারের সময় জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে সন্ত্রাসী বিরোধী আইনের আওতায় নিষেধাজ্ঞা করা হয়। তবে 2024 সালে 28 আগস্ট নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। সরকার দাবি করে জামায়াতের সদস্যরা ছাত্র আন্দোলনের সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। জামায়াতের নিষেধাজ্ঞাকে অযৌক্তিক ও সাংবিধানিক পরিপন্থী বলে অভিহিত করে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর জামায়াতে ইসলামী রাজনৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু করেছে। 2025 সালের মে মাসে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, আমরা আল্লাহর বই ও জবাবদিহিতার ভিত্তিতে প্রতিটি কাজ সম্পন্ন করতে চাই। দলটি আগামী জাতীয় নির্বাচনে 300 আসনের প্রার্থী দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। 2025 সালের এপ্রিল মাসে জামায়াতে ইসলামী শেখ হাসিনার বিচার ও রাজনৈতিক সংস্কারের আগে নির্বাচন আয়োজনের বিরোধিতা করে। তারা দাবি করে শেখ হাসিনার বিচার ও রাজনৈতিক সংস্কার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সংক্ষেপে ছাত্র শিবির, বাংলাদেশের একটি ইসলাম ভিত্তিক রাজনৈতিক ছাত্র সংগঠন। এটি মূলত বাংলাদেশের জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন হিসেবে পরিচিত। এই সংগঠনটি 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র 6 জন ছাত্রের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ছাত্র শিবির দাবি করে বিভিন্ন সময়, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে তারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে। অনেক নেতাকর্মী ক্রসফায়ার, গুম ও হত্যার শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও দীর্ঘদিন ধরে তাদের কেন্দ্রীয় অফিস সহ দেশের বিভিন্ন স্থানের অফিসগুলো বন্ধ করে রাখা হয়েছে। সরকারও বিভিন্ন মহল থেকে কখনো কখনো শিবিরের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতা, রক কাটা, অপবাদ সহ নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে বলে সংগঠনটির দাবি করে।
বাংলাদেশের জামায়াতে ইসলামের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বহু প্রতিষ্ঠান রয়েছে যা শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও ধর্মীয় খাতে সক্রিয়ভাবে কাজ করে থাকে। এ সকল প্রতিষ্ঠান রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি একটি সুসংগঠিত সামাজিক কাঠামো গড়ে তুলতে সহায়তা করে। যে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রধান প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তাছাড়া রয়েছে আলমানার ওয়েলফেয়ার ট্রাস্ট, ইসলামী ফাউন্ডেশন ঘনিষ্ঠ কিছু প্রকল্প। এই প্রতিষ্ঠানগুলো সাধারণত জামায়াতের আদর্শিকভাবে প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণকর্মীদের দ্বারা পরিচালিত হয়। তাদের মূল উদ্দেশ্য হল দলের কর্মীদের শুধু রাজনৈতিকভাবে নয়, পেশাগতভাবে সুদক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলা। জামায়াত কর্মীদের মধ্যে সুশৃঙ্খল, আন্তরিকতা এবং ধর্মীয় অনুশাসন পালনের প্রবণতা লক্ষ্য করা যায়। দলটির আদর্শিক শিক্ষার কারণে কর্মীরা সহানুভূতিশীল ও সহযোগিতাপূর্ণ আচরণে অভ্যস্ত। জামায়াতের যে কোনো প্রতিষ্ঠান বা প্রকল্পে গেলে তাদের কর্মীদের মধ্যকার এই শৃঙ্খল ও আচরণগত সৌহার্দ্য অনেক সময় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। জামায়াত ইসলামের রাজনৈতিক কাঠামোর বাইরেও একটি সাংগঠনিক সামাজিক বলয় রয়েছে, যা দলের আদর্শ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি কর্মীদের জীবনের পেশাগত দিকও শক্তিশালী করে। শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ভিত্তিক এই প্রতিষ্ঠানসমূহ দলটির একটি বিকল্প সাংগঠনিক ভিত্তি হিসেবেও বিবেচিত। জামায়াতে ইসলামী বাংলাদেশের গঠনতন্ত্র অনুসারে দলটি কুরআন ও হাদিস অনুযায়ী আল্লাহর আইন অনুসারে পুরো দেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। তারা ইসলামিক বিভক্তির হাত থেকে রক্ষা করে দেশের সব জায়গায় ইসলামের আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে। দলের লক্ষ্য হল নাগরিকদের নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইসলামিক কার্যাবলী পালনে সচেতন করা এবং এইভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। এছাড়া দলটি একটি শোষণমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন করার কথা বলে, যাতে প্রতিটি নাগরিকের কল্যাণ নিশ্চিত হয় এবং যোগ্য নেতৃত্ব তৈরি হয়। তারা মুসলিম উম্মার ভ্রাতৃত্ব গড়ে তুলে বিশ্বব্যাপী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে বিশ্বাসী। তবে 2012 সালে অক্টোবর মাসে গঠনতন্ত্রে সংশোধন আনা হয়, যার ফলে দলটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না বরং গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার কথা বলে।